তো এখান থেকে যেটা হতে পারে কোশ্চেন বলেন বা আপনি যদি বুঝতে চান কোন টপিক, সেটা হলো যে ডেপোজিশন অফ সয়েল, অর্থাৎ ন্যাচারালি কিভাবে সয়েলটা ডিপোজিট হয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তার কিছু পদ্ধতি আছে, মেকানিক্যাল ওয়েদারিং। এখানে ওয়েদার হচ্ছে বড় একটা ফ্যাক্টর। যেমন বিভিন্ন আর্থের বিভিন্ন সারফেস কিন্তু বিভিন্ন রকম, বিশেষ করে হিলি বা রকি এরিয়া যেগুলা, সেগুলা যেমন বিভিন্ন ফিজিক্যাল ফোর্স ইনক্লুডিং ওয়াটার, রানিং ওয়াটার, উইন্ড, ওশান ওয়েভস মানে সমুদ্রের যে ঢেউ, গ্লাসিয়ার আইস, ফ্রস্ট, এক্সপ্যানশন, এই সমস্ত যেগুলোকে বলা হয় মেকানিক্যাল ওয়েদারিং। তো ওয়েদার ইফেক্ট বলে যেটা, এই ওয়েদার ইফেক্টের ফলে বিভিন্ন রক বা বিভিন্ন লেয়ার সয়েলের, সেগুলা ক্ষয়প্রাপ্ত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে সয়েল ডিপোজিশন হয়। আর হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিং এর ভিতরে কি কি পড়বে, সেখানে আমাদের আছে কেমিক্যাল ডিপোজিশন অফ অরিজিনাল রক, যে বিভিন্ন কেমিক্যাল ডিপোজিশন বা মিনারেল ডিপোজিট হয়ে, যেমন ফেলসপার আছে বা বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট ডিপোজিট হয়ে যে বিভিন্ন লেয়ার ফর্ম করে, সেই লেয়ারটাকেও ওইটাও একটা প্রসিডিউর সয়েল ডিপোজিশনের। আরেকটা প্রসিডিউর হচ্ছে আমাদের সয়েল প্রডিউসড বাই ওয়েদারিং এবং ট্রান্সপোর্টেড বাই ফিজিক্যাল প্রসেস ওয়ান প্লেস টু আনাদার প্লেস। অর্থাৎ এই যে মেকানিক্যাল এবং কেমিক্যাল যে ওয়েদারিং বা ইফেক্ট, এটার কারণে যখন ক্ষয়প্রাপ্ত হয় এবং ট্রান্সপোর্ট হয় ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে যে চলমান একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে সয়েল ফর্মেশন হয়, এটাকে বলা হয়, এই ধরনের সয়েলকে বলা হয় deposition are called transported soil. সয়েলের অনেক ক্রাইটেরিয়া, তাদের ট্রান্সপোর্টেড সয়েল হচ্ছে এই ধরনের সয়েল। যেমন আপনারা বর্ষার সিজনে দেখবেন নদীর পানি যখন আসে সেখানে অনেক পলি মাটি জমা হয়, তাই না? অ্যালুভিয়াল ডিপোজিশন বলে সেটাকে। এই দেখেন 3 নাম্বার আছে আমাদের, অ্যালুভিয়াল অর ফ্লুভিয়াল সয়েল ডিপোজিশন বাই রানিং ওয়াটার। অর্থাৎ যে বন্যার পানি বা রানিং ওয়াটার। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ভূমি বৈচিত্র্য কি অ্যালুভিয়াল ডিপোজিশন, এটা তো আপনারা জানেন সবাই নাকি? জি স্যার, নদীর চর হ্যাঁ, জানেন। না, চর জেগে না, এটা হচ্ছে আমাদের যে গঙ্গিস স্যার ফ্লাড বেসিন যেটা, অর্থাৎ গঙ্গার অববাহিকা যেটাকে বলি, ফ্লাড বেসিন যেটা আমাদের, অর্থাৎ নদী বিধৌত এলাকা বলে না অনেক সময় বাংলায়, ওইটাই হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিশন। জি স্যার। আমাদের এটা কিন্তু স্যার বদ্বীপ একটা, পুরা এগুলো তো স্যার বাংলাদেশ পলি কিন্তু, মাটি। হ্যাঁ পলি মাটি, কিন্তু পুরা বাংলাদেশটাই কিন্তু হচ্ছে পদ্মা এবং ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী। মেঘনা নদী আসে ভারত থেকে, ব্রহ্মপুত্র ভারত থেকে, চীনের ওখান থেকে উৎপত্তি হয়ে চীন, ভারত, আসাম, আসাম হয়ে বাংলাদেশে আসছে। এবং পদ্মা তো ভারত, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। অর্থাৎ এই যে 3টা নদীর যে মোহনা বা এদের যে বেসিন, সেই বেসিনের যে ডিপোজিশনের বদ্বীপ হয়েছে, এটাকে বলা হয় অ্যালুভিয়াল ডিপোজিশন। অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল কোন, এগুলো বাংলাদেশের রংপুর, দক্ষিণ সরি উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে ওখান থেকে মেনলি সূচনাটা হয়। আর যেটা আছে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পদ্মা পর্যন্ত, মানে মেঘনা যেটা ওই যে চাঁদপুর, পুরাটাই হচ্ছে আমাদের গাঙ্গিস বেসিনের ডিপোজিশন। তো আমাদের বাংলাদেশটা ম্যাক্সিমাম হচ্ছে অ্যালুভিয়াল ডিপোজিশনের। আরো আছে এখানে গ্রাভিটি ট্রান্সপোর্ট এবং হচ্ছে আমাদের লকাস্ট্রাইন বা লেক ডিপোজিশন, গ্লাসিয়াল ডিপোজিশন বাই গ্লাসিয়ার, এটা আমাদের এখানে হয় না, বেশি একটা শীত প্রধান দেশে থাকে গ্লাসিয়ার ডিপোজিশন গুলা। আরেকটা হচ্ছে বাই উইন্ড, অ্যাওলিয়ান ডিপোজিশন বাই উইন্ড। উইন্ডের মাধ্যমে কি হয়, মরুভূমিতে দেখেন না এক জায়গা থেকে আরেক জায়গায় ডিপোজিট হয়, যখন ধূলি ঝড় হয় বা মুড়ি ঝড় হয়, এক জায়গায় বালু টালু উড়ে গিয়ে আরেক জায়গায় জমা মরুভূমিতে হয়। বেশি হয় হ্যাঁ, বালু ঝড়। হ্যাঁ বালু ঝড়, যেটা অর্থাৎ ওটা উইন্ডের মাধ্যমে হয়। উইন্ডের মাধ্যমে যে আমাদের দেশেও হয় না তা না, খুবই খুবই কম, সেটা আপনার নজরে হয়তো আসে না, খুবই কম। আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে অ্যালুভিয়াল বা ফ্লুভিয়াল সয়েল ডিপোজিশন।
এই হচ্ছে সয়েল ডিপোজিশনের। এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যে write down the types of deposition agent বা deposition type in the soil আসলো তার ভিতরে 5টা মেজর, সেই 5টার নাম আপনারা লিখতে পারেন। অথবা আমি যদি বলি যে এজেন্ট গুলা কি কি, অথবা সয়েল ডিপোজিশন বা সয়েল যে ফর্মেশন হয় তার ওয়েদারিং এর ইফেক্ট গুলো কয় ধরনের, সেটা হতে পারে আপনারা তখন লিখতে পারেন সেটা হতে ইট মে বি মেকানিক্যাল অর কেমিক্যাল। ব্যাস, এটা শুধু রিডিং করবেন, এখানে অতটা মানে ক্রিটিক্যালি কল্পনা করার দরকার নেই, জাস্ট slowly রিডিং করে যাবেন তাহলে বুঝবেন। তো যে কথাগুলো বলছি তার ডিটেইলস এখানে দেওয়া আছে। গ্র্যাভিটি ডিপোজিশনটা কি, অ্যালোভিয়াল ডিপোজিশনটা কি, এবং হচ্ছে মেন্দার বেল, মেন্দারিং, এটা অনেক ডিটেইলস পড়ানো যায়। মেন্দার আমরা এটা এখন পড়াবো না, এটা হচ্ছে আপনাদের জিওলজি জিওমরফোলজি পড়ছেন না, সেখানে আপনারা পড়ছেন অক্সবোলেক, মনে আছে, মনে পড়ে? মেন্দার বেল্ট, মেন্দার রেশিও, মেন্দার ডিপোজিশন, আপনাদের কি ওই কোর্সটা কমপ্লিট হয়েছে জিওলজি এন্ড জিওমরফোলজি? জি স্যার। হ্যাঁ, ওইখানে তো এগুলো পড়ার কথা, যাই হোক। জি স্যার, এগুলো ছিল ওখানে। হ্যাঁ, তাহলে মেন্দার এরকম অক্সবোলেক থাকার কথা, মেন্দার বেল্ট থাকার কথা। যাই হোক, গ্লেসিয়ার ডিপোজিশন, এটা হচ্ছে গ্লেসিয়ার হচ্ছে ওই বিভিন্ন আইস বা আইস স্তূপ, যেটা শীত প্রধান দেশে কিন্তু মাটির নিচে পানি থাকে, অনেক সময় সয়েল পোর স্পেসে পানিগুলা জমে যায়, ওইটা পড়াবো আমি সামনে। ওগুলা যখন মেল্ট হয়, গলে যায়, তখন ওগুলোকে গ্লেসিয়ার, আমরা ওই অংশটাকে, জমাট বাটা অংশটাকে গ্লেসিয়ার বলা হয়। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন, যে আমরা সয়েলের যে ক্লাসিফাই করি কোন অংশটুকুকে আমরা সয়েল বলবো, এবং সয়েলের কোন গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন সাইজ হলে সেটাকে আমরা কোন ধরনের সয়েল বলবো, সেটা আমি দেখাবো। এই টেবিলটা ভালো করে দেখবেন, এটা হচ্ছে সয়েল সেপারেশন সাইজ লিমিট। এটা আমরা সয়েল ক্লাসিফাই যখন করি, তার ভিতরে প্রথমটা আছে আমাদের এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরা একটা স্ট্যান্ডার্ড দিয়েছে, যে স্ট্যান্ডার্ড মতে যদি 2 মিলিমিটার গ্রেন সাইজ, গ্রেন গ্রেন মানে বোঝেন তো, গ্রেন মানে যদি বাংলায় বলতে চাই দানা, সয়েলের যে পার্টিকেল সাইজ, যেমন সল্ট গ্রেন মানে কি, লবণের দানা, সুগার গ্রেন মানে চিনির দানা, সয়েল গ্রেন মানে কি, সয়েল পার্টিকেল। এটা আপনারা ভালোভাবে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব করছেন না, ওই যে চালনি দিয়ে চেলে আপনার সিভ অ্যানালাইসিস করছেন না? জি স্যার, জি স্যার, জি স্যার। ওই বালু সিভ, যেসব হ্যাঁ, একটা- সিভ অ্যানালাইসিসটার নামে হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন। ওখানে একটা কার্ভ পাইছেন না আপনারা, এরকম এরকম একটা কার্ভ পাইছেন, এদিকে সাইজ বা সিভ ওপেনিং, এদিকে পার্সেন্ট ফাইনাল, এটা হচ্ছে সিমিলার গ্রাফ পেপার, এদিকে নরমাল অ্যাক্সিস, এদিকে লগ লগ অ্যাক্সিস, সরি লগ লগ না, লগ অ্যাক্সিস, অনলি লগ, একদিকে লগ অ্যাক্সিস আর একদিকে নরমাল অ্যাক্সিস, এটাকে বলা হয় সিমিলার গ্রাফ পেপার। তো ওখানে যে কার্ভটা করছে সেটাকে বলা হয় গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ। এমআইটি ধারণা মধ্যে যদি 2 মিলিমিটার এর বড় হয়, সেগুলোকে আমরা বলবো গ্রাভেল। 2 থেকে 0.06 এটা যদি হয় সেটাকে আমরা বলবো স্যান্ড। 06 থেকে 0.002 সেটাকে আমরা বলবো সিল্ট। এই 0.002 মানে 200 নাম্বার সিপ, 200 নাম্বার সিপ দিয়ে যেটা পাস করে চলে যাবে সেটাকে আমরা বলবো সিল্ট। এবং এর চেয়েও যেটা ছোট, 200 নাম্বার থেকে 0.002, সেটাকে আমরা বলবো ক্লে। এটা হলো এমআইটি ধারণা। এবং আরেকটা দিয়েছে আমাদের অ্যাস্ট্রো। অ্যাস্ট্রো হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। এদের ধারণা মতে 76 to 2 মিলিমিটার হচ্ছে গ্রাভেল, 2 থেকে 0.075 ইট মিনস দ্যাট 100 নাম্বার সিপ,
সেটাকে আমরা বলবো স্যান্ড। এবং 0.075 থেকে 0.002 হবে সিল্ট, এবং 0.002 থেকে ছোট হলে সেটা হবে ক্লে। এই টেবিলটা কিন্তু ভালো করে আপনাদের মনে রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গায় ভাইভাতে বা কোশ্চেনে এটা কিন্তু আসে। সরি, এখানে আমি যেটা একটু মিস্টেক হয়েছে আমার, 0.002 সেটা 200 নম্বর সিপ না, 0.075 এটা হচ্ছে 200 নম্বর সিপ। 0.075 এটা হচ্ছে 200 নম্বর সিপ। আর যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে ইউএসসিএস, অর্থাৎ ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, যেটাকে আমরা বলি এএসটিএম, যেটা দিয়েছে আমাদের, সেটা হচ্ছে এই নিচেরটা, এটা আমরা বেশি ইউজ করে থাকি। 4 নম্বরটা ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ইউএসসিএস। তারা বলেছে 76.2 থেকে 4.75। 4.75 মানে হচ্ছে 4 নাম্বার সিপ। অর্থাৎ একটা সয়েল পার্টিকেল সাইজকে আমরা গ্রাভেল বলবো তখন যখন নাকি সেটা 4 নাম্বার সিপ দিয়ে রিটেইন করে যাবে, আটকে যাবে। এখন আমাকে বলেন, বালু কি 4 নাম্বার সিপ দিয়ে আটকায়? 4 নাম্বার সিপ দেখছেন? মনে আছে? দেখছেন তো অবশ্যই, ক্লাসে দেখাচ্ছি স্যাররা ল্যাব করার সময়, মনে আছে? হ্যাঁ। তো ওই 4 নাম্বার সিপ দিয়ে যেটা পাস করে যাবে সেটাকে আমরা বলবো স্যান্ড, এবং 100 নাম্বার সিপে যেটা রিটেইন করবে 0.075 সেটাকে আমরা বলবো স্যান্ড। আর এর থেকে যত ছোট হবে সেটাকে আমরা বলবো ফাইন। ফাইনস এর ভিতর কি থাকবে? সিল্টও থাকবে, ক্লেও থাকবে। এখন কতটুকু সিল্ট কতটুকু ক্লে সেটার জন্য আবার আলাদা অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিস করে বোঝা যায় যে এখানে পার্সেন্ট অফ সিল্ট কতটুকু আছে, পার্সেন্ট অফ ক্লে কতটুকু আছে। এই হচ্ছে আমাদের সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। তিনটা সিস্টেম আছে, 4টা সিস্টেম আছে। এমআইটি, ইউএসডিএ অর্থাৎ ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, তাদেরটার সাথে এমআইটিটা প্রায় মিল আছে, অল্প একটু আলাদা, 0.06 তারা 0.5 বলছে। আরেকটা আছে অ্যাস্টো, আরেকটা ইউএসসিএস। এই চারটা শেষেরটাকে আমরা বেশি ফলো করে থাকি। এটাকে এএসটিএম স্ট্যান্ডার্ডও বলা হয়। আরেকটা আছে ক্লে মিনারেল। ক্লে মিনারেল হচ্ছে এমন এক ধরনের মিনারেল যেগুলা বিভিন্ন স্পেশাল পারপাসে ইউজ করা হয়। যেমন ক্লে মিনারেলের একটা টাইপ হচ্ছে কাউলিনাইট। এই কাউলিনাইটের ডায়াগ্রামটা হচ্ছে এটা, অর্থাৎ উপরে একটা সিলিকা গিপসাইট সিট, তার নিচে সিলিকা সিট, মাঝে গ্যাপ থাকবে, আর একটা পরমাণু আবার সিলিকা এবং গিপসাইট, এই যে ফরমেশন, এটাকে আমরা বলবো কাউলিনাইট। আর পরে হচ্ছে ইলাইট, সেটা স্ট্রাকচার হচ্ছে এরকম। এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। এটা কেমিক্যাল স্ট্রাকচার, যে এখানে আমি আপনাদের যেরকম স্পেশালি কোনো সূত্রও নাই, যা বোঝানোর কিছু নাই যে যেটা বললে বুঝবে। এটা জাস্ট মনে রাখতে হবে, সিলিকা শীট থাকবে একটা, গিপসাইট এবং সিলিকা শীট, তার মাঝে 2টা পটাশিয়াম পরমাণু। এটা অ্যানালাইসিস করে রিসার্চাররা দেখেছেন এরকম স্ট্রাকচার হয়। তারপরে আবার ওই পরমাণুটা রিপিট হবে, এইভাবে একের পর আগায় থাকবে। এই যে ফরমেশন বা স্ট্রাকচার, সেটাকে আমরা বলি হচ্ছে ইলাইট। আর মোল্টোমোলানাইট এটা হচ্ছে এরকম, তার মাঝে এক্সচেঞ্জেবল ক্যাটায়ন থাকে। এখন বলতে পারেন স্যার এই যেগুলা নাম, এটা পড়ে আমাদের লাভ কি? এটা লাভ হচ্ছে এই ক্লে মিনারেলের মাঝে অনেকগুলো ধরন আছে, তার ভিতরে 3টা অনেক বেশি ওয়াইডলি ইউজ হয় জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। বিশেষ করে যখন আপনারা জানেন বা জানেন কিনা আমি জানি না, নদীর মাঝে বা পানির তলায় যখন কোনো কিছু কাস্টিং করতে হয়, তখন অনেকগুলা মেথড আছে। তার মাঝে একটা মেথড হচ্ছে স্লারি ওয়াল তৈরি করে। স্লারি দিয়ে চিকাগো মেথডে ওটাকে ফিল করা হয়। স্লারি জিনিসটা কি? স্লারি হচ্ছে এরকম এক ধরনের ক্লে মিনারেল যেগুলা দেখতে হচ্ছে ইটের গুঁড়া আছে না, ইটকে গুঁড়া করলে যেরকম একটা কালার হয় না, ইট কালার, ওটাকে আমরা জি স্যার, লাল। শক্ত শক্ত ধূসর রঙের। না, ধূসর না, ইটের কালার তো
হচ্ছে একটা লালচে না, ইট জি স্যার, লালচে স্যার, ওই যে ইট যদি যারা ইট গুঁড়ো দ্বারা করি, ভাঙে স্যার মেশিন দিয়ে, জি স্যার, হ্যাঁ ওই গুঁড়াটা বের হয়। ইট যখন আমরা গুঁড়ো করি, ইটকে গুঁড়ো করে একবারে মনে করেন যে ফুল সিমেন্টের মতো যদি করে ফেলি, ওই রকম টাইপের এক ধরনের ক্লে মিনারেল পাওয়া যায়, যেটার নাম হচ্ছে মন্ট্রোমোলানাইট বা ইলাইট হবে বা কাউলিনাইট হতে পারে, আমার মনে নাই ঠিক কোনটা, এই তিনটার একটা হবে। ওইটার সাথে সিমেন্ট যে যে মশলাটা, যেটাকে আমরা কাস্টিং ম্যাটেরিয়ালস বলি, ওটা মিশে রাখো। জিনিসটা কেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এইটা মনে করেন আপনি এখানে কাস্টিং করবেন, ব্রিজের পায়ের বা কলাম, চারপাশে পানি আছে। এই অংশটাকে সরি, এটাকে নির্দিষ্ট ডেপথ পর্যন্ত স্লারি দিয়ে ফিল করে দেওয়া হয়। ওই যে স্লারি, ওই যে মানে ক্লে মিনারেলের সাথে পানি মিক্স করে তৈরি করা যায়। এর ভিতরে আপনি যখন পাইপ দিবেন কাস্টিং করার জন্য, তো এটার মাঝে তো ম্যাটেরিয়াল গুলো আসবে, যেটাকে আমরা বলি কাস্টিং ম্যাটেরিয়ালস। এটাকে কি বলা যায় কাস্টিং ম্যাটেরিয়ালস কে? মশলা বলেন বা আপনারা যে কনক্রিট মিক্সচার। তো এখান থেকে কনক্রিট মিক্সচার বের হবে, আর আস্তে আস্তে পাইপকে আপনি উপরে উঠাবেন। তো পাইপ যত আপনি উপরে উঠাতে থাকবেন, এখানে তো কনক্রিট পড়তে থাকবে। কনক্রিট যত পড়তে থাকবে, এই ওয়াটারটা কি আস্তে আস্তে উপরে উঠবে না? অর্থাৎ এটাকে আস্তে জি আস্তে স্যার। উপর দিয়ে তুলে বাইরে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ আমার এখানে কাজটি উপরে যদি যেহেতু একটা রিভার, এখানে পানি পুনি আসতে পারে, যদি পানি আসেও এই পানি কিন্তু স্লারের উপরে থাকবে, এই ওয়ালের এই যে মিক্সারটা তার উপরে থাকবে পানি, আর নিচে আমার হচ্ছে কনক্রিট মিক্সচার। তাহলে পানির সাথে কিন্তু কনক্রিট মিক্সচার মিশতেছে না, মাঝে স্লারি যেটা সেটা আমাকে বাধা দিচ্ছে মিশার জন্য। এই টেকনোলজি ব্যবহার করলো আন্ডার ওয়াটার কাস্টিং, যেটা সেটা করা হয় অনেক ইজিলি। তো সেখানে ক্লে মিনারেল ব্যবহার করা হয়, এর ভিতরে কাউলিনাইট, ইলাইট এবং মন্ট্রোমোলানাইট বেশি ইউজ করা হয়। সেই জন্য আমরা আপনাদেরকে এই জিনিসটুকু আমার দেখানো, এটা আমার উদ্দেশ্য। ডায়াগ্রাম গুলো দেখবেন। এরপরে আমরা যাব হচ্ছে ফেজ রিলেশনশিপ। এখানে যে জিনিসগুলো আছে, আমি যেগুলো যে স্ক্রল আউট করে ডাউন গ্রেডের নিচে যাচ্ছি, এগুলো সবই হচ্ছে আপনাদের গ্রেনসেল ডিস্ট্রিবিউশন, এটা আপনারা করেছেন। এবং আমি আরেকটা কথা বললাম না যে সিলটা ক্লে, সেটা কিভাবে বুঝবেন? ওইটাকে তো সিপ দিয়ে সিপ অ্যানালাইসিস করতে পারবেন না, কারণ সিপ অ্যানালাইসিস করতে হলে কি হবে? সিপে রিটেন করতে হবে, ও তো সব সিপ দিয়ে পাস করে চলে যাচ্ছে। তখন আমরা এখন বলতে পারেন স্যার সিপ বাড়াই দিব, 100 নাম্বার না করে 200, 300, 400 করে দেব। সেটা করলে কি সিপ অ্যানালাইসিস হবে? এফএম এর সংজ্ঞা কি? ফাইন্ডনেস মডুলাস স্ট্যান্ডার্ড সিপ রিটেইন সামেশনকে 100 দ্বারা ভাগ করতে হবে। স্ট্যান্ডার্ড সিপের ভিতরে কি কি আছে? 4, 8, 16, 30, 50, 100। 100 এর বেশি হলে কি নেওয়া যাবে? না স্যার। না স্যার। মাঝে যদি 30 না থেকে 40 নাম্বার সিপ থাকে, 40 নাম্বার সিপও আছে, কিন্তু আপনি 40 নাম্বার সিপ থাকলেও সেটা নিতে পারবেন না। আপনাকে নিতে হবে 30, তারপর 50, তারপর 100। অর্থাৎ ওইটা স্ট্যান্ডার্ড সিপ। এটাকে আমরা বলি হাইড্রোমিটার অ্যানালাইসিস। ওই হাইড্রোমিটার অ্যানালাইসিস করে বোঝা যায় যে এর ভিতরে কতটুকু সিল বা পার্সেন্ট অফ সিল কি আছে সেটা বের করা যায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ 3টা সংজ্ঞা আপনাদের লাগবে, সেটা হচ্ছে ইফেক্টিভ সাইজ। এটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে। যারা আপনারা ডিপ্লোমা করে পরীক্ষা দেন বিভিন্ন জায়গায়, তাদেরকে হয়তো কার্যকরী ডায়ামিটার বলে বাংলায় যদি আমি বলে থাকি, কিন্তু ইংলিশে যদি আমরা বলি ইফেক্টিভ সাইজ। ইফেক্টিভ সাইজটাকে বলা হয় D10 এর যে ডেফিনিশন, সেটা হচ্ছে ইফেক্টিভ সাইজ। অর্থাৎ the diameter of particle size distribution curve corresponding to 10% finer is defined as effective size or D10. আপনারা কিছুই বুঝলেন না, কিন্তু আমি ডায়াগ্রাম যদি দেখাই তাহলে বুঝবেন। এইরকম, অর্থাৎ এখানে কিন্তু পার্সেন্ট ফাইনার 100%, 80, 90, 70, 60 এরকম থাকে না? তো 0 থেকে 10, এই 10% বরাবর 10% বরাবর আমি যদি কাট করি, সেটা গ্রাফের যেখানে কাট করবে সেখান থেকে নিচ দিক বরাবর যদি যাই, এই অংশে এখানে তো কি ছিল? সাইজ ছিল। এই বরাবর আপনারা কি বুঝতেছেন? এই ডিস্ট্রিবিউশন কার্ভ মনে আছে? জি স্যার, জি স্যার। আমি বরাবরই বলে থাকি, আমার পড়ার সাথে কিন্তু একটু অন্যদের পড়ার সাথে পার্থক্য আছে। আমি পূর্বের যেগুলো সেগুলোকে টেনে নিয়ে আসি, এখানে বোঝানোর চেষ্টা করি, কারণ পূর্বের সাথে প্রত্যেকটা পড়াই আমাদের
ইন্টারলিঙ্ক, আমি বারবার প্রত্যেক ক্লাসে বলে থাকি, কোনো কিছু আমাদের ফেলে দেওয়ার মতো না। তো ওই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভের নিচের দিকে থাকে হচ্ছে সাইজ, পার্টিকেল সাইজ। তো এখানে যে এই সাইজ 10% কাট করার পর যে এখানে আমি যে সাইজটা পাবো, তার মানে হচ্ছে ইফেক্টিভ সাইজ D10 মানে হচ্ছে আমার এই সয়েলে এই সাইজের পার্টিকেল তার চেয়ে কম আছে 10%, তার চেয়ে বেশি আছে 90%। বুঝতে পারছেন? D10 যদি 0.05 হয় তাহলে আমি বুঝবো 10% বা তার চেয়ে কম পার্টিকেলের যে সাইজ সেটা আছে 0.05, আর এর চেয়ে বড় আছে 90% পার্টিকেল। এটা লাগে সয়েল অ্যানালাইসিসের জন্য। তাহলে ইফেক্টিভ সাইজ মানে কি? ইফেক্টিভ সাইজ মানে হচ্ছে D10 এর ডায়ামিটার, মানে ডেফিনিশন, the diameter in a particle size distribution curve corresponding to 10% fiber is defined as effective size of D10. এটুকু বললে হবে। CU, coefficient of uniformity, it means that D16 by D10. D10 যদি কেউ বের করতে পারেন তাহলে D16 বের করতে পারবেন। এবার আবার যদি 60% হয়, পার্সেন্ট ফাইনার, তাহলে এখানে কাট করবেন, এরপর এবারে কাট করবেন। এখানে সাইজ মনে করেন 1.15, তার মানে হচ্ছে আমার 40% পার্টিকেল সাইজ 1.15 এর চেয়ে বেশি, আর 60% পার্টিকেল এর সাইজ 1.15 বা তার থেকে কম। এইটা দিয়ে আমরা ধারণা নিতে পারি যে আমার যে সয়েল সাইজ ডিস্ট্রিবিউশন সেটা কেমন, আমি যে সয়েল স্যাম্পলটা নিলাম সেখানে কোন কোন সাইজের কোন পার্টিকেল আছে। CU কে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, এবং সি কে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার হচ্ছে D10 স্কয়ার, D13 স্কয়ার ডিভাইডেড বাই D16 ইনটু D10। এই কার্ভটা সেটাই বুঝাইছে আর কি, এখন আমি যেটা বললাম সেগুলাই। এই D10 হচ্ছে 10, এই 13 এ 16। এইটার উপর ভিত্তি করে বের করা যায় আমার সয়েল। এই কার্ভটা আমি পড়াবো, এটা হচ্ছে এটার উপরে ভিত্তি করে আমরা বের করতে পারি আমার গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কি ইউনিফর্ম না পোরলি গ্রেডেড, মানে সরি ওয়েল গ্রেডেড না পোরলি গ্রেডেড। এই পোরলি গ্রেডেড ভিতরে আছে ইউনিফর্ম গ্রেডেড এবং গ্যাপ গ্রেডেড। আমরা ইউনিফর্ম গ্রেড হলেও নেই না। ইউনিফর্ম গ্রেড মানে কি? ওই সাইজের ম্যাক্সিমাম পার্টিকেল ওই সাইজেরই, মনে করেন 1.15 বললাম, তার মানে হচ্ছে যে 1.15 সাইজের পার্টিকেল ম্যাক্সিমাম, তাহলে সেটা আমাদের ভালো সয়েল না, এটা মানে ইউনিফর্ম ওই এক সাইজেরই। আবার গ্যাপ গ্রেড মানে কি? গ্যাপ গ্রেড মানে একটা নির্দিষ্ট সাইজের পার্টিকেল নাই, মিসিং। আমাদের লাগবে কোনটা? যেখানে ওয়েল গ্রেডেড সব ধরনের পার্টিকেল থাকে, সেটা আমাদের দরকার। সেই কার্ভটা কেমন? সেই কার্ভ হচ্ছে এরকম, সব ধরনের পার্টিকেল আছে, এটাকে বলা হয় ওয়েল গ্রেডেড কার্ভ। ইউনিফর্ম গ্রেডেড কেমন? এরকম ইউনিফর্ম। গ্যাপ গ্রেডেড কেমন? এরকম কিছু আছে আবার কিছু নাই, আবার আছে আবার কিছু নাই। এটা আমাদের জন্য কার্যকরী না। এই যেখানে 1 2 3 দেখেছেন, এই আমাদের এইটা শুধু সবচেয়ে বেশি কার্যকরী। এটা গ্যাপ গ্রেডেড। এখানে দেখেন এই মাঝে এগুলো নাই, নাই, প্রায় একই সাইজের, মানে ইউনিফর্ম, প্রায় হরাইজন্টাল হয়ে গেছে কার্ভটা। এটা আবার সবগুলা প্রায় একই রকমের। এইটা হচ্ছে ইউনিফর্ম, সবই আছে আমাদের এখানে। ইউনিফর্ম সাইজটা আমরা সবসময় প্রিফার করি। এইটার উপর ভিত্তি করে আমার একটা সয়েল, আমি একে অ্যানালাইসিস করতে পারি যে আমার সয়েলটা এক্স্যাক্টলি কেমন, এটা কি গুড সয়েলের ভিতরে পড়ে নাকি পড়ে না। সেটা ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া একটু লিখে রাখেন, বইতে আছে, কিন্তু এটা আরো পরে আছে, আমি এখন একটু বলি, আপনি একটু নোট করে রাখেন নিজেরা। সেটা হচ্ছে, যদি আমাদের কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার 1 এর থেকে বড় এবং 3 থেকে ছোট হয়, এবং কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি 4 এর সমান বা তার থেকে বড় হয়, তাহলে আমরা বলবো ইটস এ গুড সয়েল। ফর গ্রাভেল, এটা গ্রাভেলের জন্য নোট করে রাখেন। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার 3 থেকে ছোট হবে, 1 থেকে বড় হবে, অর্থাৎ 1 থেকে 3 এর মাঝে থাকবে, এবং কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি 4 থেকে বড় হবে।
আর স্যান্ডের জন্য কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার 1 থেকে 3 এর ভিতরে হবে এবং কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি 6 এর থেকে বেশি হবে অথবা সমান হবে 6 এর। তাহলে সেটাকে আমরা বলবো পারফেক্ট সয়েল বা আমাদের যেটা ওই যে ওয়েল গ্রেডেড সয়েল বলবো। বুঝতে পারছেন সবাই? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার ওইটা আরেকটু বলেন, ওই ওয়েল গ্রেডেড যেটা। ওয়েল গ্রেডেড, হ্যাঁ আমি বলছিলাম গ্রাভেলের ক্ষেত্রে যদি 1 থেকে 3 এর মাঝে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার থাকে এবং কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি CU সেটা 4 এর থেকে সমান বা বড় হয় তাহলে ইটস ওকে ফর গ্রাভেল। আর স্যান্ডের জন্য কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার ইট মিন্স দ্য CC, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার CC সেটা যদি 1 থেকে 3 এর মাঝে থাকে তাহলে ইটস ওকে, এবং কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি CU it will be greater than or equal to 6, 6 এর থেকে বড় বা সমান হবে তাহলে আমি বলবো ইটস ওকে, it means that it's well graded curve. এখন আমরা বলবো ফেজ রিলেশনশিপ। ফেজ রিলেশনশিপ মানে কি? ফেজ মানে তো বুঝেন দশা, দশা মানে কি? অবস্থা, তাই না? আপনারা মনে পড়ে ফেজ কোথায় পড়ছেন বলেন তো? এর আগে আপনারা ফেজ কোথায় পড়ছেন? এক জায়গায় পড়ছেন, দেখে মনে আছে কিনা বলেন? স্যার ফিজিক্সে পড়ছিলাম। ফিজিক্সে হ্যাঁ, ফিজিক্সে পড়ছেন। সেটা কোথায়? শব্দে অথবা তরঙ্গে, শব্দে না তরঙ্গে, তরঙ্গে পড়ছেন। তো দশা মানে হচ্ছে অবস্থা। আমরা জানি যে সয়েল, এতক্ষণ আপনারা মনে করলেন কি সয়েল মানে শুধু মনে ওখানে শুধু মাটি থাকবে না, সয়েল মানে সেখানে সয়েল সলিড থাকবে যেটাকে আমরা মাটি বলি, সয়েল সলিড, ভয়েড থাকবে, ভয়েড স্পেস ফাঁকা জায়গাও থাকবে, এবং পোর ওয়াটার থাকবে, পোর স্পেস ওয়াটার, অর্থাৎ ওই ভয়েডের মাঝে কিছু বাতাস থাকবে, কিছু পানিও থাকবে। তাহলে সয়েলের কয়টা দশা, কয়টা ফেজ? 3 ফেজ। এটাকে আমরা বলি ওয়েট ভলিউম রিলেশনশিপ। দেখেন লেখা আছে V is equal to VS, VS মানে ভলিউম অফ সয়েল সলিড, আর VV মানে হচ্ছে কি ভলিউম অফ ভয়েডস, ভয়েডের ভিতরে কি কি আছে আবার? ভলিউম অফ ওয়াটার এন্ড ভলিউম অফ এয়ার। আর ওয়েট বললে কি হবে? ওয়েট ইজ ইকুয়াল টু WS WV, বাতাসের ওজন আমরা ধরি না, নেগলিজেবল, ইজ ভেরি নেগলিজেবল, কারণ সেখানে তো আর অনেক বেশি বাতাস না। আপনি তো বুঝতে পারতেছেন মাটির ভিতরে আবদ্ধ অবস্থায় বাতাস থাকলে কত থাকবে, কিন্তু যত অল্প থাকে এর কিন্তু হিউজ সিগনিফিকেন্স আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু ওয়েট হিসাবে এটা নেগলিজেবল, বাট ভলিউম হিসাবে ইট ইজ কনসিডারেবল। তাহলে ভলিউম হিসাব করবো দুইটা দিয়ে, WS এবং WW। WW মানে হচ্ছে ওয়াটার এবং WS মানে হচ্ছে সলিড। এটুকু তাহলে আমাদের সয়েলের ফেজ থাকবে ভলিউম হিসেবে 3টা আর ওয়েট হিসেবে আমরা আসবো 2টাতে। এখন সয়েল দেখেন এখানে 2টা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় এরকম এলোমেলো থাকে, মোটা হলে কি হবে? আচ্ছা, আর এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে সয়েল, এটাকে বলে আমরা 3 ফেজ সয়েল। মনে করেন মাঝখান থেকে বাতাস নাই, সম্পূর্ণটাই ওয়াটার দ্বারা ফিল আপ, সেটাকে আমরা বলি কি স্যাচুরেটেড সয়েল, ফুললি স্যাচুরেটেড। অর্থাৎ ফুললি স্যাচুরেটেড সয়েলে কি এয়ার থাকবে না, অর্থাৎ ফুললি স্যাচুরেটেড সয়েল হবে 2 ফেজ, আর নরমাল কন্ডিশনে সয়েল হবে 3 ফেজ। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, ড্র দ্য ডায়াগ্রাম অফ 2 ফেজ সয়েল এন্ড 3 ফেজ সয়েল। 2 ফেজ এবং 3 ফেজ সয়েলের ডায়াগ্রাম ড্র করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলেও আসতে পারে। তখন এটা হচ্ছে 3 ফেজ সয়েলের জন্য, তখন এই দুটো ডায়াগ্রাম আঁকবেন, এই পাশের এই দুইটা। আর যদি 2 ফেজ বলি, আমি বলে দিব ড্র দ্য ফেজ ডায়াগ্রাম ফর ড্রাই সয়েল।
ড্রাই মানে কি শুষ্ক, সেখানে কোনো ওয়াটার নাই, সেখানে শুধু সয়েল এবং এয়ার থাকবে, সেটাও টু ফেজ। আবার যদি বলি ফুললি স্যাচুরেটেড, সেটাও কি টু ফেজ, সেখানে শুধু ওয়াটার থাকবে, সয়েল সলিড থাকবে, এয়ার থাকবে না। আর যদি বলি ন্যাচারাল সয়েল, সেটা থ্রি ফেজ। সো যেটা থাকবে পরীক্ষায় সেটা অ্যান্সার করবেন, মানে থাকতে পারে না থাকতে পারে, যা থাকবে তা অ্যান্সার করবেন, আন্দাজও করবেন না। কিছু ডেফিনিশন আছে দেখেন। ভয়েড রেশিও, অর্থাৎ ভয়েড রেশিও ইজ দ্য রেশিও অফ ভলিউম অফ দ্য ভয়েডস ইন দ্য ভলিউম অফ সলিড, অর্থাৎ টোটাল সলিডের মাঝে, কার মাইক্রোফোন অন করা আছে একটু অফ করেন কাইন্ডলি, শুভঙ্কর দাস মিউট করে রাখেন, নয়েজ আসে। ভয়েড রেশিও মানে হচ্ছে টোটাল সলিডের মাঝে কি পরিমাণ ভয়েড আছে। আপনারা ডেফিনিশনগুলো মনে রাখবেন এভাবে, নিচেরটাকে আপনারা আগে লিখবেন। ভয়েড থাকলে কোথায় থাকবে, সয়েলে নাকি পানির মাঝে নাকি ভয়েডের মাঝে? সয়েল সলিডে, তাহলে ভিএস নিচে ভিভি উপরে, অর্থাৎ ভলিউম অফ সয়েল সলিডস এর মাঝে কি পরিমাণ ভলিউম অফ ভয়েড থাকবে সেটাকে আমরা বলবো ভয়েড রেশিও। সেই সংখ্যাটা এখানে লেখা আছে, যদি আমি ভয়েড রেশিও সংখ্যা এটা লিখবেন। ভয়েড রেশিও ই, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়। ইজ ডিফাইন দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েডস টু দ্য ভলিউম অফ সলিডস, অর্থাৎ ভলিউম অফ সলিডস এ কি পরিমাণ ভলিউম অফ ভয়েড আছে। আরেকটা আছে ভয়েড রেশিও পোরোসিটি। পোরোসিটিকে আমরা প্রকাশ করি এন দ্বারা, এটাকে দশমিক আকারে ডেসিমাল আকারে প্রকাশ করা হয়। n is equal to v by v, অর্থাৎ টোটাল ভলিউমে কি পরিমাণ ভয়েড আছে সেটাকে আমরা বলি পোরোসিটি। আর ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি? ডিগ্রি অফ স্যাচুরেশন ইট মিন্স দ্যাট ভলিউম অফ ওয়াটার টু দ্য ভলিউম অফ ভয়েডস, অর্থাৎ ভয়েডের মাঝে কি পরিমাণ ওয়াটার আছে সেটাকে আমরা বলবো ডিগ্রি অফ স্যাচুরেশন। এটাকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনিশন ফর দিস কোর্স। স্যার, হ্যাঁ স্যার এই প্রথমটা একটু যদি বলতেন স্যার। প্রথমটা হচ্ছে ভয়েড পোরোসিটি, সরি ভয়েড রেশিও। ভয়েড রেশিও মানে হচ্ছে সলিড এর মাঝে, সয়েল সলিডস মানে ভিএস, ভিএস এর মাঝে কি পরিমাণ ভিভি মানে ভয়েড আছে। আর পোরোসিটি মানে হচ্ছে টোটাল ভলিউমের মাঝে। টোটাল ভলিউম তো কোনটা বুঝতে পারছেন, এই যে ডায়াগ্রামটা দেখেন, টোটাল ভলিউম কি এখান থেকে এই অংশটুকু পুরোটা, মানে সেখানে সয়েল সলিড, সেখানে ওয়াটার, সেখানে এয়ার সব থাকবে, এই তিনটার মাঝে কি পরিমাণ ভয়েড আছে সেটাকে বলবো না পোরোসিটি। আর শুধুমাত্র এই সয়েল সলিড মানে এই ডানের বামের ডায়াগ্রাম দেখেন, এই যে সয়েল সলিড এর মাঝে এই যে এখানে একটা ভয়েড আছে, এখানে ভয়েড, এখানে ভয়েড, এই টোটাল সয়েল সলিডের মাঝে কি পরিমাণ ভয়েড আছে সেটাকে আমরা বলবো হচ্ছে ভয়েড রেশিও। আর অর্থাৎ টোটাল সলিডের মাঝে, আর টোটাল যেটা ভলিউমটা ভি এ, ভি ভি এবং ভি এ, ভি ডাব্লিউ এবং ভিএস, টোটাল তিনটার মাঝে কি পরিমাণ ভয়েড সেটাকে আমরা বলবো পোরোসিটি। আর শুধুমাত্র ভিএস সয়েল সলিডের মাঝে কতটুকু সেটাকে আমরা বলবো ভয়েড রেশিও। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখেন ভিএস মানে কি পাইছিলাম আমরা, ভি ভি বাই ভিএস। এখন ভি মানে কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ছিল কি ভিএস প্লাস ভিভি, সেখান থেকে ভিএস মানে কি ভি মাইনাস ভিভি, এটা ভি সাফিক্স ভিভি মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড, ভিভি মানে হচ্ছে ভলিউম অফ ভয়েডস। তাহলে উভয় পক্ষকে আমি যদি ভি দ্বারা ভাগ করে দিই, আমি এটা পাই ভিভি বাই ভি, 1 মাইনাস ভিভি বাই ভি। তাহলে ভিভি বাই ভি মানে কি পোরোসিটি, এন, এন ডিভাইড বাই 1 মাইনাস এন। এটা কিছু থেকে ওয়াটার বোর্ডে যে পরীক্ষা হলো সেখানে এটা আসছিল, পোরোসিটি বের করতে বলছে, এর মধ্যে রিলেশনশিপ দেখাইতে বলছে। কি রিলেশনশিপ? ছোট্ট একটা কোশ্চেন, 2 মার্ক বা 5 মার্ক। অনুরূপ ভাবে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন, আর এন ইজ ইকুয়াল টু দেখানো যাবে ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। এন মানে কি, এন ইজ ইকুয়াল টু ছিল ভি
ভি বাই টোটাল ভি। তাহলে ভি ইজিক্যাল কত লিখতে পারেন? ভি ভি প্লাস ভিএস। এখন উভয় পক্ষকে আপনি ভিএস দ্বারা ভাগ করে দেন। ভিএস দ্বারা ভাগ করলে উপরে আসবে ভিবি বাই ভিএস, এটা মানে হচ্ছে ই, আর নিচে হলো 1 প্লাস ই, হয়ে গেল। ভেরি শর্ট। এগুলো শর্ট নোট আকারে আসতে পারে, শো দ্যাট এটা ইজ ইকুয়াল টু এটা। এরপরে কিছু ডেফিনিশন আছে, এগুলার প্রমাণ আছে, প্রমাণগুলো আপনারা দেখবেন বাসায়, খুবই ইজি, আপনারা পারবেন, না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দিব। কিন্তু সূত্রগুলা, এই সূত্রগুলা হচ্ছে কি মনে থাকবে না, সবে একরকম মনে হয়, বারবার লিখবেন আর পড়বেন, লিখবেন আর পড়বেন, তা না হলে মনে থাকবে না। গামা ডি হচ্ছে ড্রাই ডেনসিটি, আর গামা হচ্ছে বাল্ক ডেনসিটি। বাল্ক ডেনসিটি ড্রাই ডেনসিটি গামা ডি ইকুয়াল টু গামা প্লাস 1 প্লাস স্মল ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট। এরপরে আমি যদি স্যাচুরেটেড সয়েল কল্পনা করি, তাহলে আমি বের করতে পারি ডিগ্রি অফ স্যাচুরেশন, এস ই ইজ ইকুয়াল টু হচ্ছে গামা ডাব্লিউ এস, বা এস ইজ ইকুয়াল টু গামা ডাব্লিউ জি এস বাই ই। জি এস ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি, এটা 2.67 সয়েলের ক্ষেত্রে ধরে নেওয়া হয়, বা কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটাই। অর্থাৎ এখানে যে ডেফিনেশনগুলো আছে প্রত্যেকটা প্রমাণের শেষের অংশটুকু, যেমন গামা স্যাট মানে স্যাচুরেশন ইজ ইকুয়াল টু হচ্ছে জিএস প্লাস ই গামা ডাব্লিউ 1 প্লাস ই, এগুলো আপনারা বারবার লিখবেন, পড়বেন, আদারওয়াইজ আমি যতই বলি কিছুই মনে থাকবে না। অর্থাৎ এখান থেকে আপনারা এই পেজ পর্যন্ত 45 পেজ পর্যন্ত যে ডেফিনেশনগুলো দেওয়া আছে, অর্থাৎ এই ফেজ রিলেশনশিপের এই যে আমাদের 38 থেকে 45 পেজ সবগুলা ডেফিনেশনকে ভালো করে একবার দেখবেন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো না বললে নয় সেগুলো বলে দিয়েছি, বাকিগুলো আপনারা বাসায় দেখবেন, প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক করব।